বলরাম হসপিটালে ভর্তি জানতে পেরে ছুটে আসেন নন্দিনী, রেগে যায় গৌরব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বলরামের গুলি লাগলে তখনই তটিনী বলে, বলরাম দা তোমাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। তখনই বলরাম বলে, না তটিনী, আমি পৌঁছে যাব, চিন্তা করো না, তুমি বরং বাড়ি ফিরে যাও, কারণ এখন নন্দিনীকে খুব করে প্রয়োজন, তোমার নন্দিনীর খুব প্রয়োজন। নন্দিনীর কাছে থাকাটা তোমার জরুরি, মেয়েটা সুখে নেই, অনেক কষ্টে আছে, কখন কি ভুলভাল কিছু করে বসে কে জানে, তাই তুমি প্লিজ নন্দিনীর কাছে যাও, ওকে একটু সময় দাও, ওকে ওর পাশে থাকাটা জরুরি। এই কথা শুনে তখন দেখা যাবে পরশুরাম বলতে, তখনই তটিনী বলে, তুমি এসব কিছু বলছো? তখনই বলরাম বলে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি। এরপরে তটিনী চলে গেলে তখনই মায়া মায়া পরশুরামকে ফোন করে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। এরপরে বলরামকে গাড়িতে উঠিয়ে বসায়। এদিকে দেখা যায় পরশুরাম রান্না করছে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি এসে বিদ্রূপের সুরে কথা বলতে থাকে। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বাহ বাহ, সত্যিই তো দারুণ দারুণ মুহূর্ত, আমাকে আগে ফোন করবেন না মিস্টার মুখার্জি? আমি তো অনেক আগে চলে আসতাম, এরকম একটা মুহূর্ত কি হাতছাড়া করা যায়? এরপরে দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন মশাই, বলুন তো ক্লিয়ার করে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এভাবে এভাবে বাড়ির জামাই রিভলভার ছেড়ে হাতাখুন্তি ধরেছে, সত্যি দেখতে কিন্তু ভালোই লাগছে। এভাবেই এভাবেই থেকো, আর আর কখনো রিভলভার ধরার চেষ্টা করো না। সত্যি পরশুরাম, তোমার দেখে শিখতে হবে, ব্রেন ওয়াশ করা তোমার থেকে শেখা জরুরি। তুমি যে ব্রেন ওয়াশ করতে পারো এটা সত্যি একটা প্রতিভা। তোমার শ্বশুরমশাইয়ের ব্রেনটা এমনভাবে ওয়াশ করেছো যে তার পুরো সয় সম্পত্তি নিজের নামে করে নিয়েছো। একটা সময় তুমি ছিলে চাকরিজীবী, আর এখন শয়ে শয়ে শ্রমিক তোমার তোমার আন্ডারে কাজ করছে। এটা কি সত্যি সত্যি অবিশ্বাস্যকর নয়? তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী মনে মনে বলতে থাকে, এই লোকটা এখানে এসছে সিক্রেট করার জন্য। এই লোকটাকে আমি খুব ভালো করে চিনে গেছি, আর কখনো আমি ওনাকে বিশ্বাস করব না এবং ওনাকে ক্ষমা করতে পারবো না। এসব কিছুর জন্য দায় একমাত্র উনি। এরপরে দেখা যায় সত্যজিৎ মুখার্জির সামনে গিয়ে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, জামাই পেয়েছেন কিন্তু কবে, বটে, কিন্তু জামাই কিন্তু আপনার একদম একদম খুব খুব চালাক আছে। এই কথা শুনে তখন সত্যজিৎ বলে, আমার জামাই যে রকমই হোক না কেন সেটা আমি বুঝে নেব মিস্টার চ্যাটার্জি। আপনি কেন এখানে এরকম করে কথা বলছেন? আপনার এরকম কথা বলার কোনো অধিকার নেই। তখনই পরশুরাম বলে, ওনাকে বোঝাইয়ে কোনো লাভ নেই, উনি বুঝবে না, উনি উনি বোঝার লোক নয়। এরপরে দেখা যাবে এরপরেই কর্ণ চ্যাটার্জি গৌরবকে বলতে থাকে, কি ব্যাপার গৌরব, তুমি তো এবারের নতুন জামাই, তোমাকে কি চা কফি কিছু দেওয়া হয়েছে? আর পরশুরাম, এভাবে দেরি করলে কি করে হবে, ওকে তো চা কফি কিছু দিতে হবে তাই না? এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, শোনো, আমি কিন্তু একটা লক্ষণ রেখা টেনে দিয়ে যাচ্ছি, এই লক্ষণ রেখা কোনোভাবে টপকাবে না, কোনোভাবেই নয়। এই লক্ষণ রেখা টপকানোর চেষ্টা করলে কিন্তু ভালো হবে না। বাইরে রাবণেরা রাবণেরা থাকে, তাই বাইরে বেরোনোর চেষ্টা করবে না। তখন এই কথা শুনে পরশুরাম বলে, আপনার ফোনটা রিসিভ করুন, আপনার ফোন আসছে। তখনই দেখা যায় এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তোমার তোমার কথাতে আমি আমার ফোন রিসিভ করব? তখনই পরশুরাম বলে, হ্যাঁ করবেন, কারণ এই ফোনটাতে হয়তোবা কোনো দুঃসংবাদ আছে, কোনো দুঃসংবাদ দেওয়ার জন্যই আপনাকে ফোন করেছে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এরপরে কর্ণ চ্যাটার্জি ফোনটা রিসিভ করে জানতে পারে মাল সিজ হয়ে গেছে, সমস্ত মাল সিজ হয়ে গেছে, একটা মালও গোডাউনে পৌঁছায়নি। এই কথা শুনে তখন তখন চিৎকার করে উঠে কর্ণ চ্যাটার্জি। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি বলছো এসব তুমি? মাল সিজ হয়ে গেছে মানে? এসবের মানে কি আমি তো বুঝতে পারছি না। আর এসব করলো কে? তোমরা কি কিছুই দেখোনি? তখনই ওপাশ থেকে বলে, না স্যার, আমরা কিছু দেখতে পাইনি, আসলে কে বা কারা সিজ করে নিল সত্যি আমরা জানি না। আমরা গোডাউনে পৌঁছে দেখি এখানে আপনার কোনো লোকও নেই এবং গোডাউনে কোনো মালও নেই। এ কথা শুনে তখন কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কে করতে পারে এটা? আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে, কিন্তু সে তো এখানে, সেটা সেটা কি করে সম্ভব? এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে বলতে থাকে, যদি সত্যি সত্যি পরশুরাম এসবের মধ্যে জড়িত থাকে তবে আমি কাউকে ছাড়বো না। কথাটা মাথায় রেখো মিস্টার পরশুরাম, তোমাকে আমি দেখে নেব। এরকম করে আমার মাল সিজ করার পেছনে যদি তুমি জড়িত থাকো তবে আমি তোমাকে সত্যি সত্যি দেখে নেব।
এরপরে গৌরব বলতে থাকে, সত্যি আমি বুঝতে পারছি না এটা কি করে হতে পারে। এরপরে কর্ণ চ্যাটার্জি দেখা যায় পরশুরামকে বলতে থাকে, সত্যি করে বলো তুমি কিছু করোনি তো? তখনই পরশুরাম বলে, আপনার এমনটা কেন মনে হচ্ছে যে আমি কিছু করতে পারি? আমি কেন কিছু করব? আমি আমি কিছুই করিনি। এরপরে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে, পরশুরাম সত্য করে বলো যে মালগুলো কোথায়? মালগুলো কে সিজ করেছে? তুমি? তখনই পরশুরাম বলে, কেন? আমি কেন সিজ করব? আমি তো এখানে রান্না করছি, এখানে এখানে আইবুড়ো ভাতের, এখানে এখানে বীরাগমনের রান্না করছি, এখানে তো আমি কোনো রকম কোনো কিছু করিনি। তবে আমাকে কেন দোষারোপ করছেন? তখনই দেখা যায় এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, কে করতে পারে এটা? এটা এটা করা কার পক্ষে সম্ভব? এখানে পরশুরাম ছাড়া তো আর কেউ নেই, আর পরশুরাম তো এখানে রান্না করছে আমার নিজের চোখের সামনে। তবে তবে কি করে হতে পারে এটা? এরপরে এরপরে পরশুরাম বলতে থাকে, আমি বলেছিলাম না হয়তোবা কোনো লসের ফোন আসবে। এরপরে দেখা যাবে পরশুরাম গোডাউনের নাম বললে তখনই কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি তুমি এই গোডাউনের নামগুলো কোথা থেকে জানলে? তুমি তো কিছুই করোনি, তারপরে গোডাউনের নামগুলো জানার তো তোমার কথা নেই, তাই না? তখনই পরশুরাম বলে, হ্যাঁ জানি, আমি আমি জানি, সমস্ত কিছুই জানি। আপনারা আমার চোখের আড়াল দিয়ে সবকিছু করবেন ভেবেছেন? কিচ্ছু করতে পারবেন না। আমি সমস্ত খবরাখবর রাখি, বাড়িতে বসে সব খবর রাখি। এ কথা শুনে তখন দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব তুমি? তখনই পরশুরাম বলে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি, একদম একদম ঠিক বলছি। এরপরে দেখা যাবে পরশুরামের কাছে একটা ফোন আসে। ফোন আসতেই পরশুরাম চিৎকার করে ওঠে আর বলতে থাকে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এরপরে নন্দিনী বলে, কি হয়েছে? এরপরে পরশুরাম বলে, আমার বন্ধু বলরামের বুলেট লেগেছে, ওর গুলি লেগেছে, আমাকে হসপিটালে যেতে হবে। এ কথা শুনে তখন তখন সবাই অবাক হয়ে যায়, নন্দিনীর অজান্তেই চোখে জল পড়ে যায়। এরপরে পরশুরাম সেখান থেকে বেরিয়ে যায়। তখনই প্রাচী বলে যে, মা আমাদের নিজেদেরই বাকি রান্নাটুকু করে নিতে হবে। জিজু তো গেল, জিজুকে তো যেতেই হবে। রাজার হলেও বন্ধু তো তাই না? বন্ধু তো কি সব থেকে আগে সবসময়। বলরাম দা কিন্তু জিজুকে প্রায়োরিটি দিয়ে এসেছে, কখনো জিজুকে কোনো জায়গায় যেতে দেয়নি একা একা। এরপরে দেখা যাবে এদিকে তটিনী অফিসে আসে। অফিসে এসে পরশুরামের ল্যাপটপ খোলে আর ল্যাপটপ খুলে ল্যাপটপে কিছু একটা করতে থাকে। এটা দেখে দেখা যাবে পিএ বলতে থাকে, ম্যাম আপনি কি করছেন? প্লিজ আমাকে বলুন, এভাবে স্যারের ল্যাপটপ কেন ঘাঁটছেন? আপনি কি স্যারের ল্যাপটপে পাসওয়ার্ড জানেন? তখনই তটিনী বলে, হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি তোমার স্যারের ল্যাপটপের পাসওয়ার্ড জানি, কারণ আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি। আমাদের দুজনের কাছে কোনো সিক্রেট নেই। আমার সব জিনিসের পাসওয়ার্ড তোমার স্যার জানে এবং তোমার স্যারের সব জিনিসের পাসওয়ার্ড আমি জানি। এ কথা শুনে তখন দেখা যাবে পিএ বলতে থাকে, কিন্তু ম্যাম কি করছেন আপনি? তখনই তটিনী বলে, ক্ষতিপূরণ। আসলে আমাদের যে আজকে কনসাইনমেন্টটা পৌঁছানোর কথা ছিল সেটা তো পৌঁছায়নি, তাই সেটার একটা ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ দিতে হবে কর্ণ চ্যাটার্জিকে। এ কথা শুনে তখন কোম্পানির পিএ বলতে থাকে, কি বলছেন এসব ম্যাডাম? এটা নিয়ে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তখনই তটিনী বলে, ঝামেলা হলেও করার কিছু নেই, কিন্তু ওদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কেননা এই মালটা যদি সাপ্লাই হতো, আমরা ডেলিভারি দিলে আমাদের কতটা প্রফিট হতো তার কি কোনো ধারণা আছে? কিন্তু কিন্তু ও তো সবকিছু অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, তাই তার জন্য আমাদের জরিমানাটা অবশ্যই দরকার। এরপরে দেখা যাবে এ কথা শুনে পরশুরামের পিএ বলতে থাকে, তা কত চাইলেন? এ কথা শুনে তটিনী বলে, 19 কোটি। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরামের পিএ আর বলতে থাকে, কি বলছেন এসব? আমাদের এই কনসাইনমেন্টটা তো 15 কোটি ছিল, আরো 4 কোটি বেশি হওয়ার কারণ তটিনী বলতে থাকে, তুমি বুঝবে না, সবকিছু তোমাকে বোঝানোরও আমার আমার কোনো রকম কোনো অধিকার নেই, তাই প্লিজ তুমি চুপচাপ থাকো আর কাউকে কাউকে কিচ্ছু বলবে না। এরপরে দেখা যায় এ কথা শুনে তখন তখন তটিনীকে পরশুরামের পিএ বলতে থাকে, ঠিক আছে ম্যাম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কাউকে কিচ্ছু বলবো না, ঘুণাক্ষরেও কেউ কিচ্ছু টের পাবে না। এরপরে দেখা যায় এদিকে বলরামকে হসপিটালে নিয়ে এলে তখনই মায়াকে ডক্টর বলতে থাকে, আসলে বিপদের কোনো কারণ নেই, সেরকম করে কিছু হয়নি।
বুলেটের শরীর শরীর ছুঁয়ে বেরিয়ে গেছে, তাই কোনো রকম কোনো ভয় পাবার কারণ নেই। এ কথা শুনে তখন মায়া বলতে থাকে, তুমি তো তুমি তো দেখছি খুব খুব দুষ্টু হয়ে গেছো বলরাম দা, এবার তো প্রাণের মায়াটাও একটু করো। তখন এ কথা শুনে বলরাম বলতে থাকে, আমার প্রাণের মায়া করে কি লাভ বলো, আমার তো কোনো পিছু টান নেই মায়া, তাই আমি প্রাণের মায়া করি না। আমার প্রাণটা চলে গেলে যাক, আমি আমি তাতে কোনো ভয় পাই না। এ কথা শুনে মায়া বলতে থাকে, কে বলেছে তোমার পিছু টান নেই? ওই দেখো ফোন এসে পড়েছে। এরপরে এরপরে বলরাম ফোন হাতে, নন্দিনীর ফোন দেখে অবাক হয়ে যায়। এরপরে ফোন রিসিভ করে বলতে থাকে, হ্যালো, কিছু কি বলবেন? তখনই তখনই দেখা যাবে ওই পাশে নীরবতা। এটা দেখে বলরাম বলতে থাকে, কি হলো, কিছু বলবেন? কিছু বলার জন্য ফোন করেছেন? কিছু বলতে চাইলে বলতে পারেন। তখনই তখনই দেখা যায় নন্দিনী বলে ওঠে, আপনি কি, হ্যাঁ, আপনি কি মানুষ নাকি? আপনি এভাবে এভাবে কেন বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন? তখনই কথা শুনে বলরাম বলে, কাউকে বাঁচানোর জন্য। তখনই নন্দিনী বলে ওঠে, কাউকে বাঁচানোর জন্য নাকি নাকি নিজেকে শেষ করে দেওয়ার জন্য? কেন এমন করছেন বলুন তো, এমন করার কারণটা কি? এরপরে বলরাম বলে, আমার তো কোনো পিছুটান নেই, আমি যদি শেষ হয়ে যাই তবে কারো কোনো যায় আসবে না, কেউ আমার জন্য অপেক্ষা করবে না, কিন্তু কিন্তু পরশুরামের কিছু আমি হতে দেব না। পরশুরামের যদি কিছু হয়ে যায় তবে কি করে আমি ওকে সামলাবো, আর ওর ওর ফ্যামিলিটা নিঃস্ব হয়ে যাবে। এরপরে এরপরে নন্দিনী বলতে থাকে, আপনি আপনি কেন বুঝতে পারছেন না যে যে এরকম করলে কিছুতেই হবে না। এরপরে বলরাম বলে, আপনি বরং ফোনটা কেটে দিন, আপনার হাজবেন্ড দেখতে পেলে ঝামেলা করবে। এই কথা শুনে নন্দিনী বলে, হাজবেন্ড হাজবেন্ড কি আমার কোনো রকম কোনো খেয়াল রাখে? কোনো রকম কোনো আমার প্রতি তার দায়িত্ব আছে? যদি দায়িত্ব থাকতো তবে ফুলশয্যার রাতে পরপুরুষকে ঘরে ঢোকাতে চাইতো না। এ কথা শুনে তখন তখন বলরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, তার মানে আপনি স্বীকার করছেন যে আমি পরপুরুষ? আসলে পুরুষের আগে এই পর শব্দটা অনেক দূরে করে দেয়, অনেক দূরে, যে দূর থেকে আর কখনো ফিরে আসা সম্ভব হয় না। এরপরে গৌরব এসে নন্দিনীর থেকে ফোনটা ছিনিয়ে নেয়। ফোনটা ছিনিয়ে নিয়ে বলতে থাকে, হ্যালো মিস্টার, কি কি ফোনে আলাপ করা হচ্ছে? প্রেমিকার সঙ্গে কথা বলা হচ্ছে? এ কথা শুনে বলরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, মুখ সামলে কথা বলুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আপনার আপনার বাড়াবাড়িটা এবার বন্ধ করুন। এ কথা শুনে তখন দেখা যাবে গৌরব বলতে থাকে, বাড়াবাড়ি বাড়াবাড়ির কি দেখলেন? বাড়াবাড়ি তো এখনো শুরু হয়নি, বাট এখন শুরু হবে। আর আমি আমি যখনই বাড়ি থেকে ফিরবো তখন আমি নন্দিনীকে বাড়িতে রেখে বেরিয়ে যাব, তখন দেখবেন সত্যজিৎ মুখার্জির কি অবস্থা হয়। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন নন্দিনী অবাক হয়ে যায়। এরপরে গৌরব বলতে থাকে, আমি আমি বারবার করে বলছি, আপনার যদি ওকে খুব বেশি ভালো লাগে তবে আপনি ওকে নিয়ে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এরপরে এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন বলরাম বলতে থাকে, সত্যি আপনি নারী শক্তিকে সম্মান করতে জানেন না, নারীদের সম্মান করতে শিখুন, এভাবে নারীদের অসম্মান করবেন না। এরপরে গৌরব নন্দিনীর সামনে গিয়ে বলতে থাকে, কাকে 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 সম্মান করব? যদি যে যে মেয়ের চরিত্র ভালো সে মেয়েকে সবাই সম্মান করে, কিন্তু নন্দিনী মুখার্জির চরিত্রটা ততটাও ভালো নয় যে তাকে সম্মান করতে হবে। এ কথা শুনে তখন নন্দিনী অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ও এই কথাগুলো কি করে বলতে পারে? ও তো বলেছিল যে ও আমাকে ভালোবাসে, তারপরেও এই কথাগুলো বলতে ওর লজ্জা করছে না। এরপরে দেখা যাবে বাবিন এসে বলতে থাকে, গৌরব, একটা খবর দেওয়া ছিল, আমাদের আমাদের কোম্পানিকে ক্ষতিপূরণের জন্য একটি অংশ দেওয়া হয়েছে। এ কথা শুনে গৌরব অবাক হয়ে যায় আর বলতে থাকে, তা কত? এরপরে বাবিন বলে, ও প্রায় 19 কোটি টাকা, আর এই ক্ষতিপূরণটা চেয়েছে এই যে এই লোকটা। এ কথা শুনে ভয় পেয়ে যায় সবাই। তখনই গৌরব বলে, কি বলছো এসব তুমি? এরপরে পরশুরামের কাছে গিয়ে বলতে থাকে, আপনাকে আমি ছাড়বো না, কিছুতেই আপনাকে ছাড়বো না, এই কথাটা মাথায় রাখবে।